আজকে আমরা দেখতে চলেছি মনস্টার সিরিজের পার্ট 4। আগের 3টা পার্ট যারা দেখে নিয়েছেন তারাই প্লিজ পার্ট 4 দেখবেন, না হয় আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। গত পর্বে আমরা দেখেছিলাম যে তারা সবাই মিলে চলে এসেছিল এই অ্যাক্সিডেন্টের জায়গাটায়, যেখানে বলা হয়েছিল যে ওই লোকটি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আসলে ওই এমপ্লয়ি মারা যায়নি, সে জেনে বুঝে অ্যাক্সিডেন্টটি হয়তো করিয়েছিল বা তার কার নিচে ফেলে রেখে সে হয়তো অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। এই বিষয় নিয়েই লি এবং সবাই মিলে কথা বলছিল। তারা চিন্তা করছিল যে এখন কি করা যায়। তখন তাদের মাথায় বুদ্ধি আসে যে তারা ওই লোকটিকে দেখবে, যার জন্য তারা লোডোকে গিয়ে বলে যে প্লিজ আমাকে ওই লোকটিকে দেখতে দিন। তখন আমরা দেখতে পাই লোকটি অনেক মোটা সোটা একজন মানুষ ছিল। তাকে দেখার পর তারা চিন্তা করতে শুরু করে হয়তো এই লোকটাকে কোনো না কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে। এখানে রুহি জুম করে দেখতে পায় একটা ঘড়ি, যেটা হয়তো পানির নিচেও চলে, এরকম একটা ঘড়ি ছিল, ওয়াটারপ্রুফ ঘড়ি। তখনই আমাদের জিনা বলতে শুরু করে যে অনেক সিসিটিভি ক্যামেরা আছে শহরে, ওই সিসিটিভি ফুটেজগুলো ফলো করলেই দেখা যাবে যে ওই লোকটি কোথায় আছে। সে জুড়ে কথা বলায় সবাই তার পিছু করতে শুরু করে সিসিটিভির ফুটেজ দেখার জন্য। জিনা, লি, অ্যান্ড্রিউ, রুহি সবাই চলে যায় একটি সিসিটিভি ফুটেজ কন্ট্রোল রুমে। তারা গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। তারা ওই জায়গায় দেখতে পায়, আর তখনই ওই সিসিটিভি ফুটেজগুলো নিয়ে তারা চলে যায় একটি জায়গায় যেখানে জিনা, অ্যান্ড্রি আর লি বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। সিসিটিভিতে অনেকগুলো ফুটেজ থাকায় তারা ওই রাতের ফুটেজটা খুঁজে পায় না। তারা অনেক চেষ্টা করে ওই ফুটেজটা খোঁজার। তখনই আমরা দেখতে পাই যে তারা দুইজন বলতে থাকে জিনা না হয় ঘুমিয়ে যায়, কিন্তু আমরা দেখি সত্যিই কিছুক্ষণের মধ্যে জিনা ঘুমাতে শুরু করে। সে একজনের কাঁধ থেকে অন্যজনের কাঁধে গিয়ে ছিটকে পড়ে। এইভাবেই সে ঘুমাতে চেষ্টা করে, আর সে স্বপ্নে দেখে যে লি আর অ্যান্ড্রিউ তাকে নিয়ে টানাটানি করছে যে তাকে বিয়ে করার জন্য। তখনই আমরা দেখতে পাই দুইজন দুই হাত দিয়ে তাকে সজাগ করে দিয়েছে। এটা আসলে অনেক ফানি সিন ছিল। তখন আমরা দেখতে পাই যে তারা মনোযোগ দিয়ে দেখছিল। তখনই দুইজন ঘুমিয়ে পড়ে, আর জিনা বসে একা একা সিসিটিভি ফুটেজ দেখতে পারে। একটি ফুটেজে দেখা যায় যে ওই লোকটি নদী থেকে একটি জায়গায় উঠছিল, আর তার গাড়ির নাম্বারটাও দেখে ফেলে। তখনই আমরা দেখতে পাই জিনা প্ল্যান করে তাদেরকে রেখে একটা চিঠিতে কিছু একটা লিখে রেখে যায়, আর সে চলে যায় ওই জায়গায়। তখন রুহি এসে তাদেরকে সজাগ করে আর বলে যে তোমাদের জন্য চিঠি রেখে চলে গিয়েছে জিনা। তারা যখন চিঠিটা খুলে দেখতে পায় যে ওই জায়গায় লেখা আছে তোমরা ঘুমাও, আমি চলে যাচ্ছি খুনিকে খুঁজতে। তখনই আমরা দেখতে পাই জিনা চলে এসেছে তার একজন পুলিশ ফ্রেন্ডের কাছে। সে এসে বলতে শুরু করে যে এই গাড়ির নাম্বারটাকে প্লিজ খুঁজে বের করে দিতে পারবে। তখন তার বন্ধু বলে যে আমি দেখছি। তখন সে খোঁজ নিয়ে দেখতে পায় এটা একটা নকল, যা এটা খোঁজা অসম্ভব। তারপরে তারা চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই ওই গাড়িটাকে, যেখান থেকে রবিন নামের একটি লোক বের হয় আর একজন লোকের সাথে কথা বলতে শুরু করে। তখনই আমরা জানতে পারি যে এই রবিন ছিল লুডো গ্রুপের এমপ্লয়, আর ওই যে অন্য একটি লোক সে ছিল লুডো গ্রুপের বিপক্ষে যে দল ছিল ওই দলের উকিল। সে অনেকগুলো টাকা দেয় রবিনকে, আর রবিনকে বলে আজকের পর থেকে তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চিনো না। আজকের পর আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না, যোগাযোগ করার চেষ্টাও করবে না। তুমি তোমার রাস্তায় থাকবে আর আমি আমার রাস্তায়, এখানেই আমাদের সম্পর্ক শেষ। এখানে আমরা বুঝতে পারি আসলে ওই লোকটির কাছ থেকেই টাকা দিয়ে উকিলটি সব কিছু কিনে নিয়েছিল। সিসিটিভি ফুটেজে সব কিছু ধরা পড়ে যায়, আর সিসিটিভি ফুটেজ সাথে সাথেই পুলিশকে নোটিফিকেশন পাঠিয়ে দেয়, আর পুলিশ চলে আসে, এসে রবিনকে ধরে নিয়ে যায়। জিনার পুলিশ বন্ধুটিকে জিনাকে এই খবর দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই লি আর অ্যান্ড্রিউ
বিভিন্ন পুলিশ স্টেশনে জিনাকে খুঁজছিল। ওই পুলিশ স্টেশনে এসে তাকে দেখে ফেলে। জিনা বলে যে তোমরা জেনেও গিয়েছো যে ওই লোকটিকে ধরা হয়েছে। তখন তারা বলে যে হোয়াট, ওই লোকটিকে ধরা হয়ে গেছে, আমরা তো জানি না। তখন জিনা বলে যে আমি কেনই বললাম। তখন জিনা বলে যেহেতু আমি ওই লোকটিকে খুঁজে বের করেছি, আমি আগে যাব ওই লোকটির সাথে দেখা করতে। তখনই আমরা দেখতে পাই যে লি তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার গ্রুপের জান, তুমি আমার গ্রুপের প্রাণ, তোমাকে ছাড়া আমার গ্রুপ অচল। সাথে সাথে অ্যান্ড্রিও গিয়ে জড়িয়ে ধরে বলে যে তুমি তো আমার গ্রুপের লক্ষ্মী একটি মেয়ে, তুমি না থাকলে আমার গ্রুপ অচল। তখন জিনা তাদেরকে দুজনকেই ছুঁড়ে ফেলে পুলিশ স্টেশনে চলে যায়। আর সে গিয়ে রবিনকে দেখে চিনতে পারে না, বলে যে ওই লোকটা তো অনেক মোটা সোটা ছিল। তখন পুলিশ রবিনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, আপনি কি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন? তখন লোকটি বলে হ্যাঁ, আর ওই ফুটেজটা দেখায়। তখন রবিন চিন্তা করে যে এরা তো আসলেই অনেক বোকা, ওদেরকে বোকা বানানো অনেক সহজ। এটা বলে সে বলে যে হ্যাঁ আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। তখন পুলিশ ফিঙ্গারপ্রিন্ট নিতে চায়, কিন্তু তার ফিঙ্গার খুব বাজে অবস্থা করা ছিল। তখন পুলিশ তাকে ছেড়ে দিতে চাইলে লি অ্যান্ড্রু এসব বলে যে ওই লোকটাকে পাওয়ার আগ পর্যন্ত একে ছাড়া যাবে না। তারা চিন্তা করতে শুরু করে যে আসলেই লোকটিকে। তখন ওই জায়গায় মিটিং শুরু হয়ে যায়, যেখানে যে বলতে শুরু করে তোমাদের মধ্যে ওই লোকই ফার্স্ট হবে যে এই বিষয়ে আগে সব তথ্য আমাকে এনে দিতে পারবে আর এটার সুন্দর করে জমা দিতে পারবে। তখন অ্যান্ড্রি বলে জিতবো তো আমি, ফার্স্ট তো আমিই হব। তখন জিনা বলে যে তোমাদের আর চান্স নেই। তখনই আমরা দেখতে পাই যে জিনা সব তথ্য বার করার জন্য পুলিশদের জন্য কিছু ঘুষ নিয়ে আসে। ঘুষ বাবদ সে কিছু জিনিসপত্র নিয়ে আসে পুলিশদের জন্য, আর ওই লোকটির সাথে দেখা করতে যায়। অন্যদিকে পেনিকে দেখানো হয় যে আই1 কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি যে জেজের প্ল্যান ছিল যে আই1 কোম্পানি তারা কিনে নিবে আর তাদের যে বিরোধী দল আছে তাদেরকে দুর্বল বানিয়ে দিবে। আই1 কোম্পানি যদি তাদের হয়ে যায় তাহলে এই কেসটি জিততে তাদের অনেক সুবিধা হবে। অন্যদিকে পেনি বলে যে আপনারা লুডো গ্রুপকে আই1 কোম্পানিটা প্লিজ বিক্রি করেন না, কারণ আপনি ওদের অপোজিট পক্ষের কাছে যদি আপনার কোম্পানিটা বিক্রি করেন তাহলে আপনার অনেক ফায়দা হবে, আর লুডো গ্রুপ আপনার লস চায়, যার কারণে আপনি আই1 কোম্পানিটা লুডো গ্রুপের কাছে বিক্রি করেন না। তখন আমরা দেখতে পাই পেনির কাছে একটি কল আসে। এরপর সে ওই লোকটিকে বলে যে আপনি বেশি দাম দিয়ে অন্য একটি কোম্পানির কাছে আপনার কোম্পানি বিক্রি করতে পারবেন। তখন আই1 কোম্পানির চেয়ারম্যান চিন্তা করতে শুরু করে আমি যে কোম্পানিটা বিক্রি করতে চাই এটা ওরা কিভাবে জানে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে পুলিশ স্টেশনে শুয়েছিল। তখনই সে তার ছোটোবেলার একটি স্বপ্ন দেখতে শুরু করে। সে তার মা আগুন লাগার কারণে মারা গিয়েছিল। ওই স্বপ্ন দেখে সে মা মা বলে কান্না করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় লি চলে আসে। লি এসে জিনার দিকে তাকিয়ে থাকে। লি কল্পনায় চলে যায় যে সে যখন অন্ধ ছিল জিনা তার বাসায় কাজ করতো, জিনাকে একদিন সে ছুঁয়ে দেখার কথা বলেছিল, জিনা না করেছিল। তখন বলে যে তুমি কি অসুন্দর, তোমাকে আমার ছুঁতে দিচ্ছ না? তখন জিনা বলে হ্যাঁ ছুঁয়ে দেখতে পারো। তখনই সে তাকে ছুঁয়ে যেটা ফিল করেছিল এটা সে দেখতে চায়, কারণ জিনা তো অন্য পরিচয়ে এসেছিল, কিন্তু লির সন্দেহ ছিল যে এটা হয়তো জিনা হতে পারে, যার কারণে সে ছুঁয়ে দেখতে চায়। যখনই সে হাত বুলাতে শুরু করে তখনই জিনা সজাগ হয়ে যায় আর সে সাথে সাথে উঠে বসে পড়ে আর বলে যে তুমি কি করছিলে, তোমার কি জেলে যাওয়ার শখ আছে? আর কোনো দিন যদি তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করো তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এই বলে জিনা হাত মুখ ধোয়ার জন্য বাইরে চলে যায়। অন্যদিকে লি ওই রবিন নামের লোকটিকে ডাকতে শুরু করে। সে বলে যে তুমি কি আমাকে হেল্প করবে? তখন রবিন বলে যে আমার ঘুম পেয়েছে, কিন্তু লি তাকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু রবিন কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয় না। তারপর লি চলে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে তাদের জমা দেওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই তাদের রিপোর্ট জমা দিতে শুরু করে। লিয়ের টিম অনেক বেশি দেরি করে আসে। মজু বলে যে তুমি এত দেরি করে কেন এসেছো, 1 মিনিট সময় আছে তোমার হাতে। তখন মজু বলে যে আপনার সাথে স্যার আমার কিছু কথা আছে। তখন মজু বলে যে যদি জরুরি হয় তাহলে শুনবো, না হয় আমার টাইম নেই। পরের দিন রাতে তাদের রেজাল্ট দেওয়া হয়।
যেখানে প্রতিবারের মতো ফার্স্ট আসে এন্ট্রি। আর 9 পজিশনে চলে গিয়েছিল লি। এখানে মজো এসে বলতে শুরু করে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তোমাদের ফাইনাল রেজাল্ট না। ফাইনাল রেজাল্ট দেওয়া হবে তোমাদের কোর্টের শুনানি অনুযায়ী। কোর্টের শুনানি অনুযায়ী তোমাদের রেজাল্ট ফাইনাল করা হবে, তোমরা কে কোন র্যাঙ্কে আছো। এখানে আমরা দেখতে পাই যে লি মজুর সাথে কথা বলেছিল। সে বলে যে এন্ট্রিকে হেল্প করছে। তখন মজু বলে তোমার কাছে কি প্রমাণ আছে? তখন বলে হ্যাঁ, আপনি দেখতে পারেন যে এন্ট্রির সবগুলো ফাইল আপনাদের কোম্পানির ফাইলের সাথে মিল আছে। আর সেকেন্ড যে বিষয়, আমি তাদেরকে কথা বলতে শুনেছি। আপনি আমার কথা বিশ্বাস না হলে তদন্ত করে দেখতে পারেন। আর এই কথার ভিত্তিতে মজু বলেছিল যে এটা ফাইনাল রেজাল্ট না, ফাইনাল রেজাল্ট কোর্টের শুনানি অনুযায়ী দেওয়া হবে। আর তখন যে বলতে শুরু করে যে আপনি কেন এভাবে কথা বলছেন। তখন মজু বলে যে আমি কেন এভাবে কথা বলছি এটা পরের দিনই জানা যাবে। এন্ট্রি জিতার কারণে অনেক বেশি খুশি ছিল, কিন্তু লি বলে যে আমি তো জানি কিভাবে তুমি জিতেছ। এইসব তারা চিন্তা করতে শুরু করে। তারা যদি কেসটাকে আরও স্টাডি করে তাহলে তারা অনেক কিছু জানতে পারবে। আর তারা জিতুক আর না জিতুক, তারা সত্যটা বের করে আনতে পারবে। অন্যদিকে এন্ড্রয়েড টিম তারা অনেক বেশি মজা করতে শুরু করে, পার্টি করতে শুরু করে। অন্যদিকে আমাদের দেখানো হয় চেয়ারম্যানকে, যে নীলের সাথে কথা বলছিল। নীল হচ্ছে কিমির বাবা। তো কিমির বাবার মাধ্যমেই চেয়ারম্যান তার ওই i1 কোম্পানিটাকে কিনতে চাচ্ছিল। আর এই বিষয়টাতে অনেক বেশি হেল্প করেছে যার কারণে সে জেকেও ইনভাইট করেছে। কিন্তু তারা তো জানতো না যে i1 কোম্পানি তাদের কম্পিটিটরের কাছে বিক্রি করবে, তাদের কাছে না। তো এই বিষয়টা নিয়ে সে জেকে বলতে শুরু করে যে চলো আমরা একসাথে ডিনার করি। যে ভাবতে শুরু করে যে লোকটি আমাকে দেখতেই পারতো না, আর আজ সে আমাকে ডিনারের জন্য ইনভাইট করছে। তারা কথা না বলে ডিনার করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে লি বারবার ওই সিসিটিভি ফুটেজটা দেখছিল, আর সে চিন্তা করছিল যে কিভাবে কি করা যায়। লিয়ের সন্দেহ হয় যে জেলে যে রবিন নামের একটি লোক আছে, ওই লোকটি হচ্ছে লোডো কোম্পানির এমপ্লয়ি। সে সন্দেহ করে আবার সিসিটিভি দেখে সে বলে আমি যদি আওয়াজটা শুনতে পেতাম তাহলে হয়তো আমি লোকটিকে ধরতে পারতাম। তখনই সে চিন্তা করে যে ওই জায়গায় যে লোকগুলো ভিডিও করছিল বা ব্লগ বানাচ্ছিল তাদের সাথে দেখা করে, এবং ওই জায়গা থেকে একটি ব্লগে সে তার ভয়েস শুনতে পারে আর শিওর হয়ে যায় যে ওই লোকটি হচ্ছে লুডো কোম্পানির এমপ্লয়ি। সে তখনই চলে যায় ওই পুলিশ স্টেশনে আর পুলিশকে গিয়ে বলতে শুরু করে। পুলিশ বলে যে কোনো কমপ্লেন ছাড়া আমরা তো 24 ঘন্টা বা ওপরে কাউকে ধরে রাখতে পারি না, তাই আমরা ছেড়ে দিয়েছি। যখন তাকে প্রমাণ দেখানো হয় সে তার ঠিকানা দিয়ে দেয়। তখনই আমরা দেখতে পারি যে রবিন তার বাসায় চলে এসেছে। সে একটি জায়গা থেকে অনেকগুলো টাকা বের করে, আর ওই টাকাগুলো নিয়ে সে বাহিরে যেতে যায়। তখনই ওই জায়গায় লির পার্টি চলে আসে। রুহি তাকে খুব বেশি মারধর করে তার কাছ থেকে সব প্রমাণ নিয়ে নেয়। তখন সবাই তাকে অবাক হয়ে দেখতে শুরু করে। তখন রুহি বলে আমাকে অবাক হয়ে দেখার মতো কোনো কিছু নেই, আমি জাস্ট এতদিনের ট্রেনিংয়ে এই কাজটা করেছি। তখনই আমরা দেখতে পাই যে কোর্টের সামনে ভিড় করে রেখেছে মিডিয়া তাদের প্রশ্ন করতে শুরু করে। লুডো গ্রুপ অনেক খুশি ছিল, কারণ তারা চিন্তা করছিল যে i1 কোম্পানি তাদের হয়ে যাবে। কিন্তু একই অন্যদিকে i1 কোম্পানি তাদের অপোজিট পার্টির কাছে বিক্রি করে দেয়। এটা দেখে নাতান অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে জেকে ফোন করে বলে যদি কোর্টে আমাদের মামলা না জিতে তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ তুমি বলেছিলে i1 কোম্পানি আমাদের কাছেই বিক্রি হবে। সিন আমাদের কোর্টে দেখানো হয়, যেখানে যে বলে যে আমাদের কোম্পানির লোককে টাকা দিয়ে ওরা আমাদের কোম্পানির তথ্য ফাঁস করিয়ে দিয়েছে বা এটা লিখিয়ে নিয়েছে আমাদের এমপ্লয় দিয়ে। তখন অন্য কোম্পানির লোক বলতে শুরু করে যে এটা মিথ্যা কথা, আমরা তাদেরকে টাকা দেইনি, আর আমরা যে তাদেরকে টাকা দিয়েছি এটার প্রমাণ কি। যে বলে যে আমাদের কোম্পানির এমপ্লয়কে মারা হয়নি, আসলে সে মারা যায়নি কোনো অ্যাক্সিডেন্টে, সে এখনও জীবিত আছে, তাকে লুকিয়ে রাখা হয়েছে আর তাকে অনেকগুলো টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। এগুলো আমার কাছে আছে পেন ড্রাইভের মধ্যে। পেন ড্রাইভটি দেওয়ার পর
অন্য পার্টির লোকটি বলতে শুরু করে যে এটা আসলে মিথ্যা কথা, ওদের কাছে কোনো প্রমাণ নেই, আর ওই লোকটি মারা যায়নি তারও কোনো প্রমাণ নেই। জজ যখনই তাদের বিরুদ্ধে রায় দিতে যাবে তখনই ওই জায়গায় এন্ট্রি করায় আমাদের মুভির লিড ক্যারেক্টার লি এখানে চলে আসে। আর লি এসে বলতে থাকে যে ওই লোকটি জীবিত আছে আর ওই লোকটি আমার সাথে আছে, এটাই হচ্ছে আসল প্রমাণ, আর আপনারা এই প্রমাণ দেখে জাজ করবেন। এটা দেখে কোর্টে থাকা যে সহ সবাই চমকে যায়। তারা চিন্তা করে যে এরা কিভাবে ওই লোকটিকে ধরে আনলো। এখানেই আমাদের এই মুভির পার্ট 4 শেষ করে দেওয়া হয়। সিরিজের নেক্সট পার্ট দেখতে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।